সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের 11 অধ্যায়টি অনুশীলন করব এবং 11 অধ্যায়ে আমাদের জন্য রয়েছে তথ্য ও যোগাযোগ। এই অধ্যায়ে আমরা তথ্য এবং যোগাযোগ সম্পর্কে জানব এবং বিভিন্ন ছকগুলো অনুশীলন করব। তো তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞান। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিভিন্ন বিষয় সম্পর্কিত সংবাদ ইত্যাদি। আমরা কিভাবে জানতে পারি যে পরীক্ষা কখন শুরু হবে, বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে, গরমের ছুটিতে কোথায় বেড়াতে যেতে পারি। তো এবারে আমাদের একটি ছক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে তথ্যের নাম এবং কোথা থেকে তথ্য পায় সে বিষয়ে এই ছকটি আমাদের পূরণ করতে হবে। তো পরীক্ষার সময়সূচি, অবশ্যই আমরা এই পরীক্ষার সময়সূচি স্কুলের নোটিশ বোর্ড কিংবা শিক্ষকদের কাছ থেকে এই বিষয়ে তথ্য পেতে পারি। 2 নম্বর হলো আবহাওয়ার তথ্য। তো আবহাওয়ার তথ্য আমরা টেলিভিশন কিংবা খবরের কাগজ থেকে জানতে পারি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত কোনো তথ্য আমরা আবহাওয়া অধিদপ্তর, সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকেও জানতে পারি। এবারে নিচের দিকে বলা হচ্ছে আবহাওয়ার খবর জানতে আমি টেলিভিশন দেখি, তুমি কি করো? তো সে বলছে আমি আবহাওয়ার খবর জানতে পত্রিকা পড়ি। তার মানে আমরা বুঝলাম আমরা কিন্তু যে কোনো বিষয়ে তথ্য বিভিন্ন উৎস থেকে পেতে পারি। বিভিন্ন উৎস যেমন টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বাবা মা, বন্ধু এবং বই থেকে আমরা নানা রকমের তথ্য পাই। রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়ার তথ্য পাই, পাঠ্যপুস্তক থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। এছাড়া বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা নানা রকম তথ্য পেতে পারি। তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি। তথ্য জানার পাশাপাশি তা অন্যদেরকেও জানাতে হবে। যেমন তুমি যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারো তাহলে তা অন্যদের জানাতে হবে। না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ এবং সম্পদের ক্ষতি হতে পারে। তাই নিরাপদ এবং সুন্দর জীবনযাপনের জন্য সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন। এবার আমরা তথ্যের আদান প্রদান সম্পর্কে জানব। তো এখানে আমাদের একটি ছক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যোগাযোগের উপায় এবং যোগাযোগের প্রযুক্তি। তো যোগাযোগের উপায় হলো এই যে এসএমএস এর মাধ্যমে, অর্থাৎ মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে এসএমএস পাঠিয়ে কিন্তু আমরা যে কোনো তথ্য প্রেরণ করতে পারি। ফেসবুক, টুইটার এগুলো হলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এর জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হলো ল্যাপটপ। তো ইমেলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, এজন্য আমাদের একটি কম্পিউটার ব্যবহার করতে হবে। তো চিঠি কিংবা অন্য কোনো তথ্য আমরা প্রেরণের জন্য বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন নোটপ্যাড ব্যবহার করতে পারি। তো এগুলো হলো যোগাযোগের উপায়, অর্থাৎ কোন উপায়ে আমরা যোগাযোগ করি, এবং এই উপায়গুলো করার জন্য নিশ্চয়ই অবশ্যই আমাদের কিছু প্রযুক্তি ব্যবহার করতে হবে। এগুলো হলো যোগাযোগের প্রযুক্তি। অনেক আগে মানুষ কিভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করত বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো দূরে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো? তো সে উত্তরে বলছে মাঝে মাঝে আমি চাচার কাছ থেকে চিঠি পাই। অর্থাৎ আমরা বুঝলাম চিঠিও কিন্তু যোগাযোগের একটি মাধ্যম। তো যোগাযোগ বলতে তথ্য আদান প্রদান প্রক্রিয়াকেই বোঝায়। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা চিঠি পাঠিয়ে যোগাযোগ করত। কবুতরের সাহায্যেও কিন্তু বার্তা পাঠিয়ে, আবার ধোঁয়ার সংকেত দিয়ে বা ডোল বাজিয়েও যোগাযোগ করা হতো। এগুলো হলো যোগাযোগের অনেক প্রাচীন পদ্ধতি। তবে তথ্যর আদান প্রদানের জন্য এখন আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। আজকাল আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি। চিঠি লিখেও মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। তো এখানে আমরা এই যে যোগাযোগের বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানলাম। এই পৃষ্ঠায় আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে টেলিফোনের মাধ্যমে তারা দুজন যোগাযোগ করছে, আবার মাইকিং করেও কিন্তু কোনো খবর প্রচার করা হচ্ছে। তো 3 নম্বর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সে চিঠিটি ডাক পোস্টে পাঠাচ্ছে। তো চিঠির মাধ্যমেও কিন্তু যোগাযোগ করা সম্ভব। এবার আমরা এখানে একটি পরীক্ষা দেখব। এই যে টেলিফোনের মাধ্যমে আমরা যোগাযোগটি দেখলাম, এই যন্ত্রটি আমরা ঘরে বসে কিন্তু সহজ একটি টেলিফোন আমরা বানাতে পারি। এর জন্য প্রয়োজন হবে কাগজ অথবা প্লাস্টিকের তৈরি 2টি কাপ, একটি সুতা,
সুচ এবং তার 5 মিটারের একটি তার আমাদের প্রয়োজন হবে। তো এটি বানানোর জন্য প্রথমে কাপ দুটির তলায় মাঝখানে ফুটো করে সুতা বা তারটি ঢোকাই, কাপের ভেতর দিয়ে তারের মাথা ঢুকিয়ে আটকে দিয়ে যাতে তার বের হয়ে না আসে। এবার আমরা দুজন দুই দিকে একটু দূরে কাপ হাতে এমনভাবে দাঁড়ায় যাতে তার টান টান থাকে। একজন কাপে কথা বলে এবং অন্যজন কাপে কান লাগিয়ে শুনি। এই পৃষ্ঠায় আমরা যন্ত্রের ভাষা অর্থাৎ নির্দেশনা বা কোড সম্পর্কে জানব। আমরা তথ্য আদান প্রদানের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জেনেছি। কম্পিউটার তেমনি একটি প্রযুক্তি। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ যেমন কথা বলা, গান শোনা, ছবি আঁকা, নাটক বা সিনেমা দেখা, হিসাব নিকাশ, অনলাইনে ক্লাস ইত্যাদি করে থাকি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এসব কাজ কম্পিউটার বা যন্ত্র কিভাবে করে, মানুষ বা যন্ত্র কিভাবে কাজ করে। তো এখানে নিচের দিকে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। তো এই নির্দেশনা বোঝার জন্য আমরা ছবিগুলো একটু লক্ষ্য করি। নির্দেশনা মেনে রাস্তা পারাপার। নিচে রাস্তা পারাপারের জন্য কিছু ছবি এলোমেলো করে দেওয়া আছে। নিরাপদে রাস্তা পারাপারের জন্য নির্দেশনা অনুসারে ছবিগুলো তীর চিহ্ন দিয়ে ধারাবাহিকভাবে সাজাই। তো এই এলোমেলো ছবিগুলো আমরা সাজিয়ে নেব। প্রথম ছবিটি হবে এই যে 4 জন তারা রাস্তা পারাপারের জন্য ফুটপাতে দাঁড়িয়েছে এবং দাঁড়ানোর পর পরবর্তী ছবিটি হবে তারা ডানে বামে ভালোভাবে দেখে নিচ্ছে। এরপর 3 নম্বর ছবিটি হবে সুযোগ মতো তারা জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তাটি পারাপারের জন্য প্রস্তুত। সর্বশেষ যে ছবিটি হবে সেটি হবে তারা জেব্রা ক্রসিং দিয়ে নিরাপদে রাস্তা পারাপার হচ্ছে। তো ছবিটি থেকে আমরা বুঝলাম এখানে একটি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে নির্দেশনা না মানলে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তা পারাপারের সময় এই নির্দেশনাগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে। তো নিচের দিকে আবার সেই ছবিগুলো এখানে দেওয়া আছে। জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়ানো, প্রথমে ডানে দেখা, তারপর বামে দেখা, আবার ডানে দেখা। এরপর সিগন্যালে লাল বাতি জ্বলা অথবা গাড়ি চলাচল বন্ধ কিনা নিশ্চিত হওয়া। এরপরে নিরাপদে রাস্তা পারাপার হওয়া। রাস্তা পারাপারের জন্য এখানে 4টি নির্দেশনা ক্রমানুসারে সাজানো রয়েছে। নিরাপদে রাস্তা পার হতে হলে আমাদের এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। এখানে বলা হচ্ছে কাজ করার ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করার সুবিধাগুলো কি কি। তো কোনো নির্দেশনা অনুসরণ করে যদি আমরা কোনো কাজ করি সেই ক্ষেত্রে আমরা সেই কাজটি সুশৃঙ্খলভাবে কাজটি সম্পন্ন করতে পারবো। 2 নম্বর প্রশ্নটি হলো নির্দেশনা অনুসরণ না করলে কি কি অসুবিধা হতে পারে। অবশ্যই কাজটি ত্রুটিযুক্ত হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারো। এবার আমরা কম্পিউটার বা যন্ত্র যেভাবে কাজ করে সেই বিষয় সম্পর্কে জানব। কম্পিউটার একটি চৌকস বা বুদ্ধিমান যন্ত্র। এই যন্ত্র অনেক বড় ও জটিল কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। যে কোনো কাজ করার সময় যন্ত্র বা কম্পিউটার কিছু ধারাবাহিক নির্দেশনা অনুসরণ করে। কিন্তু মানুষ এবং কম্পিউটারের কাজ করার পদ্ধতি বা কৌশল কি একই রকম? তো এখানে আমাদের একটি ভেনচিত্র দেওয়া আছে। 2টি বৃত্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি হলো মানুষ এবং অন্যটিতে লেখা আছে কম্পিউটার। মাঝখানে যে অংশটি এটি কিন্তু 2টি অংশেরই মিল অংশ। তো আমরা মানুষের যে কাজ সম্পন্ন করার জন্য যে গুণগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। যেমন মানুষের গতি কিছুটা ধীর গতি, অবশ্যই তার ক্লান্তি লাগতে পারে, ভুল হতে পারে, আবার নির্দিষ্ট কর্মশক্তি এবং মানুষের কিন্তু নিজস্ব জ্ঞান রয়েছে। তো সেক্ষেত্রে কম্পিউটার বৈশিষ্ট্যগুলো হলো কম্পিউটার খুব দ্রুত গতি, তবে তার নিজস্ব কোনো জ্ঞান নেই, অসীম কর্মশক্তি। কম্পিউটার কিন্তু কোনো সীমাহীনভাবে সে চলতে পারে, নির্ভুল এবং কম্পিউটারের উত্তর এবং কাজ করার যেই শক্তি এবং যে কাজগুলো সে করে সেটি নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই 100%। তো এই 2টি যে মানুষ এবং কম্পিউটারের কাজ করার পদ্ধতিগুলোর মধ্যে অর্থাৎ গুণগুলোর মধ্যে আমরা একটি বিষয় মিল পাই, সেটি হলো নির্দেশনা। মানুষ এবং কম্পিউটার উভয়ই কিন্তু নির্দেশনা মেনে কোন একটি কাজ সম্পন্ন করে। এবার আমরা সেই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানব। মানুষ এবং কম্পিউটার উভয়ই নির্দেশনা অনুসরণ করে কাজ করে, তবে তাদের কাজ করার পদ্ধতি এক নয়। কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। কাজ করার জন্য কম্পিউটারকে কিছু ধারাবাহিক নির্দেশনা প্রদান করতে হয়।
কেবল নির্দেশনা পেলেই কম্পিউটার কাজ করতে পারে। নির্দিষ্ট কাজ করার জন্য যন্ত্র বা কম্পিউটার যেই নির্দেশনাগুলো অনুসরণ করে তাই হলো কোড। তাহলে আমরা বুঝতে পারি কম্পিউটারের কিন্তু নিজস্ব কোনো জ্ঞান বা নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, সে তার ভেতরে সেট করা কিছু নির্দেশনাকে অনুসরণ করেই সকল কাজগুলো সম্পন্ন করে। এর পরের পৃষ্ঠায় আমাদের এখানে একটি খেলা দেওয়া আছে। তো এখানে খেলার নিয়মগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে এই যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে তোমরা খেলাটি খেলতে পারো। এই খেলাটির মূল উদ্দেশ্য হলো অবশ্যই কোনো একটি বিষয়ে কাজ করতে গেলে আমরা নির্দেশনা অনুসরণ করে কাজটি করব। এখানে বলা হচ্ছে এই যে খেলায় বিজয়ী হওয়ার জন্য কি কি বিষয় বিবেচনা করতে হবে। অবশ্যই এখানে আমাদের নির্দেশনা মানতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই খেলা থেকে আমরা কি শিখলাম? আমরা বুঝলাম নির্দেশনা অনুসরণ করে ধারাবাহিকভাবে কাজ করা যায়, এতে শৃঙ্খলাও বজায় থাকে এবং যে কোনো কাজ খুব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। তথ্যের নিরাপদ ব্যবহার। প্রযুক্তির উন্নয়নের জন্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে করা এখন অতি সাধারণ ব্যাপার। ব্যক্তিগত অথবা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তের মধ্যে আদান প্রদান করা। তথ্য আদান প্রদানে প্রয়োজন বাড়তি সতর্কতা। যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা সঠিক কিনা যাচাই করে নিতে হবে, তা না হলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তথ্যটি নির্ভরযোগ্য কিনা এবং যে মাধ্যমে তথ্য পাওয়া গেছে তা বিশ্বাসযোগ্য কিনা সেদিকেও খেয়াল রাখা জরুরি। তো নিচের দিকে আমাদের একটি ছক দেওয়া আছে, এবার এটি আমরা পূরণ করে নিব। যোগাযোগের মাধ্যম এবং সতর্কতা না মানলে কি হবে? তো যোগাযোগের মাধ্যম হলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার। তো এক্ষেত্রে যদি আমরা সতর্কতা না মানি আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে। যোগাযোগের বিভিন্ন প্রযুক্তি যেমন মোবাইল, কম্পিউটারের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। তো এক্ষেত্রে যদি আমরা সতর্কতা না মানি সেক্ষেত্রে কোনো তথ্য ভুল ব্যক্তির হাতে পড়লে বিভিন্ন ধরনের অপরাধ হতে পারে। অর্থাৎ আমরা বুঝলাম তথ্য আদান প্রদানের এবং যোগাযোগের জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা আমাদের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। এর মধ্যে মোবাইল ফোন বা কম্পিউটার অন্যতম। এসব মাধ্যম থেকে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনেক সময় নানাবিধ অপরাধ ঘটে থাকে। অনেক সময় মোবাইল ফোন বা কম্পিউটার নষ্ট হয়ে অনেক তথ্য হারিয়ে যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সময় শিক্ষক বা অভিভাবকদের নির্দেশনা নিয়ে তা ব্যবহার করা উচিত। ইন্টারনেট ব্যবহারের ফলে শিশুদের মাঝে কোনো আসক্তি তৈরি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার না করলে এবং যত্ন না নিলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত পরবর্তী শ্রেণীতে জানতে পারবো। এর পরের পৃষ্ঠায় আমাদের কিছু ছক দেওয়া আছে, এবার আমরা ছকগুলো অনুশীলন করব। এখানে বলা হচ্ছে নিচের ছকে তথ্যের উৎসের নাম লিখি। তো আবহাওয়ার তথ্য আমরা আবহাওয়া অধিদপ্তর কিংবা খবরের কাগজ অথবা টেলিভিশন থেকে জানতে পারি। ক্রিকেট খেলার সময়সূচি। তো পত্র পত্রিকা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আমরা ক্রিকেট খেলার সময়সূচি সম্পর্কে জানতে পারি। ছুটির তথ্য স্কুলের নোটিশ বোর্ড থেকে কিংবা স্কুলের শিক্ষকদের কাছ থেকেও আমরা ছুটির তথ্য সম্পর্কে জানতে পারি। ঐতিহাসিক ঘটনার বিভিন্ন তথ্যগুলো আমরা ইন্টারনেট থেকে কিংবা বাংলাপিডিয়া বা গুগল থেকে আমরা সার্চ করে এই বিভিন্ন তথ্যগুলো সম্পর্কে জানতে পারি। 2 নম্বর এখানে বলা হচ্ছে দেশের এবং বিদেশের বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য যেসব উপায় এবং প্রযুক্তি ব্যবহার করি তা ছকে লিখি। তো দেশের বন্ধুদের সাথে যোগাযোগের জন্য আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। তো এই জন্য ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম হলো মোবাইল, কম্পিউটার। আবার বিদেশের বন্ধুদের সাথেও যোগাযোগের জন্য আমরা ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারি। এর জন্য ব্যবহৃত প্রযুক্তিগুলো হলো ল্যাপটপ, মোবাইল ইত্যাদি। 3 নম্বর আমাদের এখানে একটি ছক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে সকালের নাস্তায় মা আমাকে রুটি খেতে দিলেন। রুটি তৈরির ধাপগুলো ধারাবাহিকভাবে লিখি, প্রয়োজনে ধাপ সংযোজন করি। তো প্রথমত রুটি বানানোর জন্য প্রথম যে ধাপটি আমাদের অনুসরণ করতে হবে, এখানে গরম পানিতে আটা মাখিয়ে রুটির ডো তৈরি করে নিতে হবে। বেলনের সাহায্যে ডো থেকে গোল রুটি তৈরি করে নিতে হবে।
সর্বশেষ চুলার তাপে রুটিটি আমরা সেঁকে নিতে পারি। মূলত এই প্রক্রিয়াটির মাধ্যমে আমাদের একটি নির্দেশনার গাইডলাইন দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো কাজ করার জন্য অবশ্যই আমাদের নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্দেশনা অনুসরণ করে কোনো কাজ যদি আমরা করি অবশ্যই সেটি নির্ভুলভাবে সম্পন্ন হবে। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা তথ্য এবং যোগাযোগ সম্পর্কে এবং বিভিন্ন যোগাযোগের প্রযুক্তি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।